Sundays too. My father got up early and put his clothes on in the blue-black cold. Then, with the cracked hands that ached from labor in the weekday weather, made banked fires blaze. No one ever thanked him. প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কথা বলছি তোমাদের পাঠ্য বইয়ের দোজ উইন্টার সানডেজ নামক কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন রবার্ট হেইডেন, যিনি ছিলেন মূলত একজন আমেরিকান কবি। তো এই কবিতায় তিনি তার ছেলেবেলায় তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে, বা তার বাবা ছেলেবেলায় যেভাবে তাদেরকে ভালোবেসে আগলে রাখতেন, কিন্তু তার বিপরীতে আমরা সন্তানরা আসলে বাবাদের ওই ভালোবাসাটুকু যে বুঝতে পারি না, তা বড় হয়ে রিয়েলাইজেশন হওয়ার পর আমাদের মনের কি অবস্থা হতে পারে, সেই একটা প্রতিফলন নিয়েই এই কবিতাটি মূলত তিনি লিখেছেন। অসাধারণ একটি কবিতা। এই কবিতা আজকে আমরা আমাদের এইচএসসি পরীক্ষায় কিভাবে আসতে পারে এবং একই সাথে এই কবিতাটা কেন আমাদের ভর্তি পরীক্ষার জন্য, অর্থাৎ আমাদের এইচএসসির পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা কিভাবে করে বুঝে গেলে আমাদের আর কোথাও কোনো সমস্যা হবে না, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কবিতাটা একটু নর্মালি পড়ে ফেলবো, তারপরে কবিতাটার একবারে লাইন বাই লাইন ধরে বাংলা অর্থ সহ আমরা সবকিছু বুঝে তারপরে একসাথে আমরা পুরো কবিতাটাকে বিশ্লেষণ করব। তো দেখো, কবিতা শুরু হচ্ছে, আমি ইতোমধ্যে প্রথম অংশটা আবৃত্তি করেছি তোমাদের সামনে। তো কবিতাটা মূলত হচ্ছে এরকম ভাবে যে সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি, অর্থাৎ রবিবারের সকালের দিনগুলোতে আমার বাবা সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতেন, and put his clothes on in the blue black cold। তো এই ব্লু ব্ল্যাক কোল্ড এই অংশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি সামনে ব্যাখ্যা করব আরো। অর্থাৎ কনকনে শীতের মধ্যে তিনি তার পোশাক পরে নিতেন। দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস দ্যাট এইট, অর্থাৎ ফাটা হাত যেটায় ব্যথা হতো সেই হাত দিয়ে, ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার, অর্থাৎ তার যে উইকডে গুলো সপ্তাহের কাজের দিনগুলোতে যেই লেবার অর্থাৎ যে পরিশ্রম তিনি করতেন সেখান থেকে তার হাত ফেটে যেত, সেই ব্যথা হাত দিয়ে কি করতেন উনি, দেখো বলছেন যে মেড ব্যাংকড ফায়ার্স ব্লেজ, অর্থাৎ চুল্লি, অর্থাৎ তোমরা জানো বিদেশে বা বাইরের দেশগুলোতে যে হচ্ছে ফায়ার প্লেস নামক যেই জায়গাটা থাকে যেখানে আসলে আগুন জ্বালিয়ে ঘর গরম রাখা হয়, তো সেই জায়গাটা মূলত ব্যাংকড অবস্থায় থাকে। ব্যাংকড ফায়ার বলতে বোঝানো হয় যেখানে আসলে আগুন জমিয়ে মানে ছাই দিয়ে চেপে রাখা হয়। তো ওই ছাই দিয়ে চেপে থাকা আগুন উনি সকালবেলা উঠে এটাকে ব্লেজ অর্থাৎ প্রজ্বলন করেন, আগুনটা তিনি জ্বালিয়ে দেন। নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, কিন্তু এই জন্য কেউ তাকে কখনো ধন্যবাদ দেয়নি বা দেয় না, অ্যাজ ইফ এটা তার সাধারণ একটা দায়িত্ব। দায়িত্বের জন্য কেনই বা তাকে ধন্যবাদ দেয়ার আছে। অর্থাৎ এই প্রথম প্যারা থেকে তার বাবার সকালের প্রত্যহ সকালের বা রোববার দিন যে সকাল, যখন আসলে সারা সপ্তাহ কাজ করার পর তার একটু রেস্ট করার কথা, সেই রেস্টটা না করেও তিনি পরিবারের দায়িত্বগুলো পালন করে গেছেন, এটার বিন্দুমাত্র কোনো ধন্যবাদ এটার বিপরীতে বা এটার জন্য তার যে প্রাপ্য সম্মানটুকু সেটুকুও যেন আমরা দিতে ভুলে যাই। এটা কিন্তু কবি রবার্ট হেইডেনের মুখ দিয়ে বলা কথা, কিন্তু আমাদের সবার জীবনের সাথেই কেমন যেন একটু সাদৃশ্যপূর্ণ, তাই না? আসো দেখি পরের প্যারায় কি বলছেন কবি। পরের প্যারাতে যে কবি বলছেন আই উড ওয়েক, এখানে আই অ্যাপোস্ট্রফি ডি, এটা মূলত বোঝানো হচ্ছে আই উড, অর্থাৎ I would wake past tense জন্য আমি উঠতাম, and hear the cold splintering breaking, আমি উঠতাম এবং শীতের স্প্লিন্টারিং বলতে কি, স্প্লিন্টার বলতে ছেদ করে চলে যাওয়া, অর্থাৎ শীত যে একটা কনকনে ফিলিং দেয়, মনে হয় যে চামড়ার ভেতর দিয়ে মানে হাড়ে যে প্রবেশ করছে শীতটা বা ঠান্ডাটা। ব্রেকিং মানে সব মানে জানালার কাঁচ দিয়ে মনে হয় শীত ঢুকে চারপাশে সবকিছু ভেঙে ভেঙে ফেটে ফেটে যাচ্ছে। when the rooms were warm he would call, এখানেও হি অ্যাপোস্ট্রফি ডি দিয়ে হি উড বোঝানো হচ্ছে, অর্থাৎ যখন রুমগুলো উষ্ণ হয়ে উঠতো, ওই যে বাবা আগুন জ্বালানোর ফলে যে উষ্ণ হয়ে উঠতো, তখন বাবা আমাকে ডাকতেন। and slowly, ধীরে ধীরে, I would rise and dress, আমি উঠতাম এবং ড্রেস পরে নিতাম। fearing the chronic angers of that house, ওই ঘরের ক্রনিক শব্দটার অর্থ হচ্ছে যা দীর্ঘস্থায়ী, অর্থাৎ
আমরা অনেক সময় বলে থাকি না কথায় কথায়, আমাদের দাদি নানিদের বা দাদা নানাদের কাছে আমরা অনেক সময় শুনেছি যে বাতের ব্যথা। তো এই বাতের ব্যথাই মূলত ক্রনিক পেইন আমরা বলতে পারি। এই জিনিসটা হচ্ছে মূলত যেই কোনো অসুখ বা যে কোনো জিনিস যখন দীর্ঘস্থায়ী হয়, যেটা আসলে সহজে সারে না, দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা ক্রনিক বলে থাকি। তো ওই বাড়ির যে ক্রনিক অ্যাঙ্গার বোঝাচ্ছে, অর্থাৎ শীতপ্রধান দেশ, তো এটা তো মূলত যেহেতু আমাদের রবার্ট হেডেন সাহেব তিনি মূলত একজন আমেরিকান পোয়েট ছিলেন, তো সেখানকার পুরনো বাড়ি মনে হয় রাগে বাড়িটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম একটা অর্থ উনি প্রকাশ করতে চেয়েছেন এখানে। এরপরে দেখো, এই যে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে যে আমি কি করছি দেখো, এখানে বলা হচ্ছে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম। ইনডিফারেন্টলি যার অর্থ হচ্ছে উদাসীন ভাবে, তার প্রতি উদাসীন ভাবে আমি কথা বলতাম ঘুম থেকে উঠে। হু হ্যাড ড্রিভেন আউট দ্য কোল্ড, চিন্তা করো, ড্রাইভ আউট, সেখান থেকে পাস্ট পার্টিসিপলে ড্রিভেন হয়েছে, সেখান থেকে হু হ্যাড ড্রিভেন আউট দ্য কোল্ড, অর্থাৎ যিনি শীতকে তাড়িয়ে দিয়েছেন, শীতকে দূর করে দিয়েছেন। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, আমার ভালো জুতো জোড়া পর্যন্ত যিনি পালিশ করে রেখেছেন। হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, আমি কি বা জানতাম, অফ লাভস অস্টিয়ার অ্যান্ড লোনলি অফিসেস, ভালোবাসার যে অস্টিয়ার বলতে কঠোর বোঝায়, অর্থাৎ কঠিন যে দায়িত্বগুলো, লোনলি মানে তো একাকী, অফিসেস বলতে এখানে আবার অফিস বুঝো না, অফিসেস বলতে মূলত রেসপন্সিবিলিটিস গুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমি তখন কি বা জানতাম ভালোবাসার কিছু কঠিন, কঠোর এবং একাকী দায়িত্ব আছে এসব সম্পর্কে। আমি তো তখন ছোট ছিলাম, তখন তো বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি এবং বুঝতে পেরেই এখন এই কবিতাটি লিখছি। ব্যাপারটা এরকম ভাবে কবি ফুটিয়ে তুলেছেন। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা লাইন আরো একবার বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করব। যদিও আমি আবৃত্তি করতে করতে তোমাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি, ইয়েট এগেইন আমরা আরেকবার একটুখানি দেখব। এবং এখন এই কবিতাটা আমরা একেবারে বিস্তারিত, এই কবিতা থেকে আমাদের ধরো ভর্তি পরীক্ষায় তোমরা অনেকে জেনে থাকো ফিগার্স অফ স্পিচ নামে একটা ব্যাপার আছে। অর্থাৎ কবিতায় কবিরা বিভিন্নভাবে, যেরকম বাংলায় আমরা বলি না রূপক ব্যবহার করা হয়েছে, তো সেরকম রূপকের মতন আরো বিভিন্ন প্যাটার্ন ইউজ করে কবিরা কবিতা লিখে থাকেন আমাদেরকে আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য। তো সেই দিকটা মাথায় রেখেই আমরা কবিতাটাকে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো দেখো শুরু হচ্ছে, আমরা যদি বলি সানডেজ টু, অর্থাৎ রবিবারের দিনগুলোতেও, মাই ফাদার গট আপ আর্লি, আমার বাবা দ্রুত সকালে ভোরে ঘুম থেকে উঠে পড়তেন। অ্যান্ড পুট হিজ ক্লোথস অন, মূলত পুট অন, এই যে পুট অন এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, পরিধান করা বোঝায়। তোমরা অনেকে এটার অর্থ জানো যে পুট অন যার অর্থ মূলত কোনো পোশাক পরিধান করা, ঠিক আছে? তাহলে পুট অন হিজ ক্লোথস, সেটাকে একটু ভেঙে লিখেছেন পুট হিজ ক্লোথস অন ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড। তাহলে এইখানে যে ফ্রেজটা ব্যবহার হয়েছে বা একটা শব্দ ব্যবহার হয়েছে দেখো, ব্লু ব্ল্যাক, এটা মূলত কনকনে বোঝায়। বাংলা এখানে অর্থ করা হয়েছে নীল কালো ঠান্ডা। নীল কালো ঠান্ডাকে আসলে আমরা যেটা বলতে পারি কনকনে শীত, অর্থাৎ যে শীতে আমাদের হাত নীল হয়ে যায়। এমনকি ক্ষেত্র বিশেষে আরো তো ধরো বাহিরের দেশগুলোতে যাদের এই ব্যাপারে ধারণা আছে তারা জানো যে হাত পা ওদের ফর্সা আরো হাত, সেগুলো কি একেবারে দেখা যায় অনেক ক্ষেত্রে কালো হয়ে আসে, নীলচে কালো হয়ে আসে। সেরকম একটা জিনিস প্রকাশ করতে বলা হয়েছে ব্লু ব্ল্যাক কোল্ড। এরপরে দেখো বলা হচ্ছে দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, অর্থাৎ ফেটে যাওয়া হাত, দ্যাট একড, যেগুলো কিনা ব্যথা হয়ে আছে, ফ্রম লেবার, এখানে লেবার বলতে মূলত পরিশ্রম, তার যে কাজ, রেগুলার যে কাজ, সপ্তাহের স্বাভাবিক দিনগুলোতে, কর্মদিবসগুলোতে কাজ করার ফলে, ইন দ্য উইকডে ওয়েদার, এই যে একটা আমরা ফ্রেজ পেয়েছি উইকডে ওয়েদার, এইটা কিন্তু এই যে দেখো এখানে উইকডে ওয়েদার, এই দুইটা শব্দকে লিটারেচারের ভাষায়, এই দুইটা শব্দকে যে পাশাপাশি শব্দ দেখো, লক্ষ্য করে দেখো, শুরুতে ডাব্লিউ, এই শব্দের শুরুতেও ডাব্লিউ, সো পাশাপাশি কিছু শব্দের শুরুতে যদি কনসোনেন্টের রিপিটেশন ঘটে তখন সেটাকে আমরা বলে থাকি অ্যালিটারেশন। এটাকে কি বলা হয়? অ্যালিটারেশন। অর্থাৎ অ্যালিটারেশন হচ্ছে
আমরা বলতে পারি এরকম ভাবে যে পাশাপাশি কিছু শব্দ বাংলায় তোমরা অনেকে ছোটবেলায় এভাবে খেলেছো, মনে আছে কিনা? স্কুলের ফ্রেন্ডকে বলতাম যে আচ্ছা বল তো দেখি, পাখি পাকা পেঁপে খায়, এই কথাটা একটানা 5 বার বল, 10 বার বল। তো এই খেলাটা যে আমরা খেলতাম, ইংরেজিতেও কিন্তু এই সেম জিনিসটা আছে এবং এটাকে লিটারেচারের ভাষায় বলা হয় অ্যালিটারেশন। চল আমরা ঝট করে একটু অ্যালিটারেশনটা কিছু উদাহরণ দেখে আসি, তোমাদের জন্য রিলেট করতে সুবিধা হবে নিঃসন্দেহে। তো এই যে অ্যালিটারেশন, ঠিক আছে, অ্যালিটারেশন জিনিসটা কি সেটা আমরা ঝট করে একটুখানি প্রথমে লিখে ফেলবো যে পাশাপাশি শব্দের শুরুতে কনসোনেন্টের পুনরাবৃত্তি, অর্থাৎ কনসোনেন্ট হওয়াটা খুবই জরুরি। তো পাখি পাকা পেঁপে খায়ের মতনই ইংরেজিতে একটা খুবই ফেমাস লাইন আছে, আমি তোমাদেরকে লিখে দেখাই। লাইনটা হচ্ছে পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপার। পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপার, ঠিক আছে? সো এই যে দেখো ফানি অ্যান্ড ইন্টারেস্টিং যে একটা লাইন, এটার শব্দ দেখো পাশাপাশি অনেকগুলো শব্দ শুরুতে পি বর্ণটা রিপিট হয়েছে, পুনরাবৃত্তি ঘটেছে। এর অর্থ আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা একটা অ্যালিটারেশনের উদাহরণ। তাহলে সেম ভাবে দেখো এখানে পাশাপাশি দুইটা শব্দের শুরুতে ডাব্লিউ রিপিট হয়েছে, ডাব্লিউ এই যে লেটারটা এটা পুনরাবৃত্তি ঘটেছে। তো এই জন্য এটাকে আমরা বলতে পারতেছি অ্যালিটারেশন। ডাব্লিউ এর উচ্চারণ স্বরবর্ণের মতন হলেও এটা কিন্তু কনসোনেন্ট, আর কনসোনেন্টের রিপিটেশনকে আমরা অ্যালিটারেশন বলতে পারি। তাহলে এখানে উইকডে ওয়েদার এটাকে আমরা বলবো যেটা হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। তাহলে দেখো সপ্তাহের কাজের দিবসগুলোতে কাজ করার ফলে যে হাত ব্যথা হয়েছে, সে ব্যথা হাত দিয়েই মেড ব্যাংকড ফায়ার্স ব্লেজ। তাহলে এইখানেও দেখো ব্যাংকড ফায়ার্স ব্লেজ, এইটাও মূলত অ্যালিটারেশনের উদাহরণ। এখানেও অ্যালিটারেশন ঘটেছে। কিভাবে অ্যালিটারেশন ঘটেছে দেখো ভাইয়া এবং আপুরা, তোমরা যারা দেখছো, ব্যাংকটের এখানে শুরু হয়েছে বি দিয়ে, ব্লেজটাও শুরু হয়েছে বি দিয়ে, তাই ব্যাংকড ব্লেজ, মাঝখানে একটা দুইটা শব্দ থাকতে পারে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ পাশাপাশি বেশ কিছু শব্দের শুরুতে যদি আমি একটা কনসোনেন্টের রিপিটেশন পাই, সেটাকে আমরা বলতে পারি অ্যালিটারেশন। তাহলে এখানেও অ্যালিটারেশন ঘটেছে, ঠিক সেম অ্যালিটারেশনটা ঘটেছে উইকডে ওয়েদার এখানেও। তাহলে ব্যাংকড ফায়ার্স ব্লেজ। তো দেখো এখানে যে ব্যাপারটা আছে, ব্যাংকড ফায়ার, ব্যাংকড ফায়ার, এই ব্যাংকড ফায়ার ফ্রেজটার অর্থ হচ্ছে, আমি বলছিলাম একটু আগেও, ছাই দিয়ে চেপে রাখা আগুন। সারা রাত হয়তো সেখানে জ্বলেছে, আগুন জ্বলার ফলে সে কাঠ পুড়ে ছাই হয়ে গেছে, ছাইয়ের নিচে অনেকক্ষণ কিন্তু আগুন জ্বলে থেকে যায়, কিন্তু সে আগুন দিয়ে আসলে তাপ তৈরি হয় না খুব একটা। সেই সেই যে চেপে থাকা আগুন, ছাইয়ের নিচে চেপে থাকা আগুনকে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে, অন্য সবাই ঘুম থেকে ওঠার আগে তিনি সেটাকে জ্বালিয়ে তুলতেন। ব্লেজ, ব্লেজ কথাটার অর্থ হচ্ছে, ব্লেজ বলতে বোঝায় যে শিখার মাধ্যমে জ্বলা, একদম জ্বলে ওঠা, দপ করে জ্বলে ওঠা। তাহলে সেই আগুনকে তিনি জ্বালিয়ে তুলতেন। অ্যান্ড এর পরের যে লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা লাইন, যে নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, কেউ কখনোই তাকে এই জন্য ধন্যবাদ দিত না। অর্থাৎ আমাদের বাবারা আমাদের জন্য প্রতিনিয়ত কত কষ্ট করে যান, তিনি কতই না আমাদের জন্য, তার পরিশ্রমের আসলে সীমা থাকে না। তিনি তার নিজের কষ্ট, নিজের দুঃখ এগুলো সম্পর্কে একবারও ভাবেন না। না ভেবে তিনি পরিবারের প্রতি দায়িত্বগুলো পালন করতেই থাকেন এবং আমরা একটা পর্যায়ে যে ধরেই নেই যে এটা বোধহয় তার স্বাভাবিক একটা দায়িত্ব, এটার জন্য তাকে ধন্যবাদ না দিলেও চলবে। কখনো বাবাকে ডেকে বলা হয় না যে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি, বা বাবা তুমি এই যে আমাদের জন্য এত কষ্ট করছো, আমরা সত্যি তোমার প্রতি অনেক 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 কৃতজ্ঞ, অনেক গ্রেটফুল। আমরা সবাই আজকে যারা এই ভিডিওটা দেখবো, তারা সবাই নিজের বাবার কাছে যে অবশ্যই একবার হলো বাবার হাতটা ধরে বা বাবাকে জড়িয়ে ধরে বলবো, বাবা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমাদের জন্য যা করো তা আমরা কোনো কিছু দিয়েই পরিপূরণ দিতে পারবো না, এর প্রতিদান আমরা কখনো দিতে পারবো না, আমরা সত্যি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তো আমরা কবিতার সামনে আগাই। এরপরে দেখো
ওই যে অংশটা, অর্থাৎ যেখানে এবার কবিতার নিজের অ্যাকশনগুলোকে বর্ণনা করছেন, যে আই উড ওয়েক, আমি উঠতাম, অ্যান্ড হিয়ার দ্য কোল্ড, ঠান্ডার শব্দ আমার কানে আসতো, স্প্লিন্টারিং, ব্রেকিং, অর্থাৎ সবকিছু ভেঙে, জানালার কাঁচ ভেঙে, দরজা ভেঙে শীত এসে আমার শরীরে বিদ্ধ হচ্ছে, স্প্লিন্টার হচ্ছে, ঠিক আছে? সো ধারালো টুকরার ভেঙে পড়ার শব্দ, বরফের চিরচির, অর্থাৎ স্নোফ্লেক নামেও তোমরা অনেকেই চিনে থাকো স্নোফ্লেক শব্দটা, অর্থাৎ বরফ এসে জানালার কাছে পড়ার ফলে বিভিন্ন সুন্দর ডিজাইন তৈরি হয়। তো ওই জায়গাটাকেই উনি হচ্ছে ঠান্ডা এসে ভেদ করে আমার শরীরে ঢুকে পড়ছে, এরকম একটা অর্থ তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন এই লাইনে। এরপরে দেখো আসছে কি, যে when the rooms were warm, যখন ঘরটা কি হয়ে যেত, উষ্ণ হয়ে যেত, তাহলে এইখানেও দেখো were warm, এইটাকে আমরা একটা অ্যালিটারেশন বলতে পারি, কোনো অসুবিধা নাই। He would call, তিনি ডাকতেন, and slowly I would rise and dress, আমি উঠতাম এবং ড্রেস পরিধান করে ফেলতাম। এর পরের লাইনে আরেকটা খুবই ইন্টারেস্টিং ফিগার অফ স্পিচ আছে, দেখো, ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস। তাহলে আমরা যদি এই ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস এই লাইনটাকে চিন্তা করি, তাহলে এই ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস এই অংশটায় যে ফিগার অফ স্পিচটা আছে সেটার নাম হচ্ছে পার্সনিফিকেশন, ঠিক আছে? পার্সনিফিকেশন। দেখো এই লাইনটা বা এই শব্দটা ব্যাখ্যা করার আগে যদি আমরা বলি যে পার্সন শব্দ থেকে কিন্তু আমরা বুঝতেছি ব্যক্তি রিলেটেড কিছু একটা আছে, তাই না? পার্সনিফাই, পার্সন হচ্ছে নাউন, পার্সনিফাই হচ্ছে ভার্ব, তাহলে পার্সনিফিকেশন এটা আরেকটা নাউন, অর্থাৎ যখন কোনো জড় বস্তুকে আমরা হিউম্যান রিলেটেড কোনো গুণ দিয়ে প্রকাশ করি, বা একটা জড় পদার্থের মধ্যে যদি আমরা জীবের বৈশিষ্ট্য নিয়ে আসি, সেটাকে আমরা পার্সনিফিকেশন বলে থাকি। তাহলে দেখো এখানে বলেছে ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, হাউস তো বাড়ি, বাড়ি একটা জড় পদার্থ, তাহলে এই জড় পদার্থের ভিতরে অ্যাঙ্গার, রাগ, ক্রোধ কোথা থেকে আসবে, তাই না? তাহলে ক্রোধ হচ্ছে হিউম্যানিস্টিক বা অ্যানিমালিস্টিক একটা ক্যারেক্টারিস্টিক, তাই না? অর্থাৎ কোনো মানুষের কিংবা কোনো প্রাণীর রাগ ক্রোধ থাকতে পারে, একটা বাড়ি জড় পদার্থ, সেটার তো নিশ্চয়ই রাগ থাকবে না, তাই না? কিন্তু তারপরও এখানে বলা হচ্ছে বাড়ির রাগ, বাড়ির ক্রোধ, ঠিক আছে, সে বাড়ির দীর্ঘস্থায়ী রাগগুলোকে ভয় করে, অর্থাৎ এই বাড়িটার একটা উনি মানে বৈশিষ্ট্য প্রকাশ করতে চেয়েছেন আমাদের কাছে, যে বাড়িটা হয়তোবা অনেক পুরনো একটা বাড়ি, এই বাড়িতে দীর্ঘস্থায়ী ক্ষোভ, যে বাড়ির কোনো কিছু ঠিক করা হয় না, হয়তোবা দারিদ্র্যের কারণে কিংবা কাজের চাপে বাড়ির অনেক কিছুই আছে যেগুলো ঠিক করা প্রয়োজন, ঠিক করা হয়নি, তো দীর্ঘস্থায়ীভাবে থাকতে থাকতে এগুলোই বাড়ির রাগ হিসেবে একদম আমাদের উপরে, অর্থাৎ আমাদের বলতে কবির উপরে বা কবির পরিবারের উপরে বাড়িটাই যেন ক্রোধ প্রকাশ করছে। তো সেরকম একটা লাইন এখানে প্রকাশ পেয়েছে। সো পার্সনিফিকেশন আমরা শিখলাম। পার্সনিফিকেশন বলতে কি? পার্সনিফিকেশন বলতে আমরা মূলত বুঝবো যে বস্তুর মাঝে ব্যক্তি রিলেটেড অ্যাকশন কিংবা বৈশিষ্ট্য প্রকাশ করা, সেটাকে আমরা পার্সনিফিকেশন বলতে পারি। ধরো আমরা এমনিতে একটা এক্সাম্পল যদি চিন্তা করি, কথার কথা ধরো তোমাদের যাদের বাইক আছে বা যাদের পরিবারে কারো বাইক আছে, তো আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে ইদানিং গাড়িটা অনেক তেল খাচ্ছে। তো ইংরেজিতে বললে মাই বাইক ইজ ইটিং আ লট অফ অয়েলস নাওএডেজ। সো দেখো, মাই বাইক ইজ ইটিং আ লট অফ অয়েল নাওএডেজ, এই কথাটা যখন আমরা বলছি তখন আসলে বাইক কি তেল খায়? তা তো না। বাইক ব্যবহার করতে মাইলেজ হয়তো কমে গেছে, অর্থাৎ তেলে আগের থেকে আগে যদি 40 কিলোমিটার যেত তাহলে এখন হয়তো 30 কিলোমিটার যায়, অর্থাৎ তেল বেশি খরচ হচ্ছে, এই জিনিসটাকে আমরা সহজে বোঝার জন্য তেল খাচ্ছে বলে ফেলি, তাই না? তো এই যে জায়গাটা, এটাকে আমরা পার্সনিফিকেশন বলতে পারি। সো সেই ব্যাপারটা এখানে হয়েছে যে ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, ওই বাড়ির দীর্ঘস্থায়ী রাগগুলোকে, ক্রোধগুলোকে ভয় করে আমি উঠতাম। এরপরে যে ব্যাপারটা ঘটতো, এটা আবারও খুবই মর্মান্তিক একটা লাইন, যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, ইনডিফারেন্টলি যার অর্থ উদাসীনভাবে,
ইনডিফারেন্ট মানে উদাসীন, আর এখানে অ্যাডভার্ব ইনডিফারেন্টলি এলওয়াই যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভটার সাথে, তাই এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তো ইনডিফারেন্টলি তার প্রতি উদাসীনভাবে কথা বলতাম। হু হ্যাড ড্রিভেন আউট দ্য কোল্ড, যিনি কিনা ড্রাইভ আউট, এই যে ফ্রেজটা ড্রাইভ আউট যার অর্থ তাড়িয়ে দেয়া, দূর করা, তো যিনি ঠান্ডা দূর করেছিলেন তার প্রতি আমি কোনো কৃতজ্ঞতা ছাড়া উদাসীনভাবে কথা বলতাম। ঠিক আছে, উদাসীনভাবে কথা বলতাম। দেন আসো কি বলতেছে এখানে, অ্যান্ড polished মাই গুড শুজ অ্যাজ ওয়েল, আমার যে ভালো জুতো জোড়াটা ছিল সে জুতো জোড়া তিনি আমি ঘুম থেকে ওঠার আগেই পালিশ করে রেখেছেন। যে মানুষটা ঠান্ডা তাড়িয়েছেন সারা সপ্তাহ কাজ করার পর রবিবারের ছুটির দিনটায় তিনি রেস্ট না করে তিনি আমার জুতো জোড়াই পালিশ করেছেন, তার প্রতি আমি ইনডিফারেন্টলি উদাসীনভাবে কথা বলতাম। দেন এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লাইন আসতেছে, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, আমি কি জানতাম। হ্যাঁ, এই লাইনটাকে লিটারেচারের ভাষায় আমরা বলতে পারি হচ্ছে প্যারালালিজম। তোমরা অনেকে গ্রামারের প্যারালালিজম সম্পর্কে তোমাদের ধারণা আছে হয়তো, লিটারেচারেরও একটা প্যারালালিজম আছে। লিটারেচারের প্যারালালিজম বলতে বোঝায় যখন পাশাপাশি দুইটা লাইনে দুই কিংবা তার অধিক শব্দ রিপিট হয়। এখানে তো দুইটা লাইন হুবহু রিপিট হয়েছে, পুরো লাইনটাই রিপিট হয়েছে। হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, কবি কেন একই লাইন দুইবার বললেন? কারণ পুরো কবিতা জুড়ে শীতকালের একটা রবিবারের ঘটনা উল্লেখ করে এই শেষ দুইটা লাইনে এসে উনি এবার উনার রিয়েলাইজেশনটা ফুটিয়ে তুলছেন, এবং এই রিয়েলাইজেশনটার প্রতি একটা এক্সট্রা জোর দেওয়ার জন্য, খুব ভালোভাবে এটা বোঝানোর জন্য যে তখন আমি যা করেছি সেটা আমি বুঝে করি নাই, তখন আমি জানতাম না, এই যে না জানাটা এটাকে বারবার জোর দিয়ে ফুটিয়ে তোলার জন্যই উনি একই লাইন দুইবার বলেছেন যে হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, আমি কি বা জানতাম। লাভস অস্টিয়ার অ্যান্ড লোনলি অফিসেস, ভালোবাসার, এই যে এখানে দেখো দুইটা শব্দ আবারও খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমরা পাবো, অস্টিয়ার যার অর্থ কঠোর, কঠিন, হ্যাঁ, অ্যান্ড লোনলি অফিসেস, অর্থাৎ লোনলি অফিসেস বলতে যেটাকে বোঝাচ্ছে একাকী দায়িত্ব। এই পুরো লাইনটাকে আমরা বলতে পারি মেটাফোর। মেটাফোর তোমরা ইতোমধ্যে যারা ড্রিম কবিতাটার ব্যাখ্যা দেখেছো, ড্রিম কবিতাটার যে আমরা একটা খুব সুন্দর একটা ক্লাস করেছিলাম, সেটা যারা দেখেছো তারা খুব ভালোভাবে হয়তো জানো যে মেটাফোর বলতে এই লাইনটায় আমরা হচ্ছে মূলত একটা মেটাফোর পাই। মেটাফোর জিনিসটা বাংলায় রূপক যেটাকে বলা হয়, অর্থাৎ যখন কোনো কিছুকে অন্য আরেকটা অবাস্তব জিনিসের সাথে সরাসরি তুলনা করা হয়। তো ভালোবাসা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাই না? এই ভালোবাসার দায়িত্ব, হ্যাঁ, ভালোবাসাকে সরাসরি তুলনা করা হচ্ছে কঠোর কঠিন দায়িত্বের সাথে। এই তুলনার কারণে এটাকে আমরা মেটাফোর বলতে পারি, রূপক বলতে পারি। ভালোবাসার কঠোর এবং একাকী দায়িত্বগুলো সম্পর্কে আমি তখন জানতাম না। ঠিক আছে, তাহলে নর্মালি দেখো ভালোবাসা বলতেই কিন্তু আমাদের কাছে আসে খুব সুন্দর মায়াময় একটা জিনিস, যেখানে সবকিছুই ভালো হবে, সবকিছুই সুন্দর হবে। কিন্তু এই ভালোবাসারও যে কিছু একাকী দায়িত্ব আছে, ভালোবাসার কারণে আমরা যে কখনো কখনো রিটার্নে কি আসবে, এর প্রতিদান স্বরূপ কি আসবে, এটা না ভেবেই আমরা কাজ করে যাই, আমাদের দায়িত্বগুলো পালন করে যাই, এবং কিছু কিছু দায়িত্ব এমন হয়ে যায় যেটা আমাদেরকে কঠোর এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন করে ফেলে। কিন্তু তারপরও শুধুমাত্র ভালোবাসার কারণেই আমরা সেই কষ্টটার কথা মাথায় না রেখে আমাদের দায়িত্বগুলো পালন করে যাই। এই কথাটাই কবি এখানে ফুটিয়ে তুলেছেন। কি সুন্দর কবিতা, তাই না? আমাদের সবার জীবন, এই কবিতাটা যতবার পড়ি ততবারই শুধু মানে মনের ভিতরে একেবারে মোচড় দিয়ে উঠে এবং বারবার শুধু নিজের বাবার কথা মনে হয়। এবং আমি নিশ্চিত যারা এখন এই কবিতাটা শুনছো এবং কবিতার মর্মার্থ বোঝার চেষ্টা করছো, সবাই একবার হলেও নিজের বাবার কথা সবারই মনে পড়ে গেছে। তো এবার দেখি আমরা এই যে এত সুন্দর একটা কবিতা যিনি লিখেছেন, কবি রবার্ট হেইডেন, তার সম্পর্কে খুব সামান্য কিছু জিনিস আমরা একটু জেনে ফেলবো। দেখো, রবার্ট হেইডেন মূলত যার জন্ম অগাস্ট 4, 1913 সালে এবং উনি মৃত্যুবরণ করেন 1980 সালে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে ওনার জীবনকাল মোটামুটি 67 ইয়ার্সের মতন, 67 বছর মতন উনি বেঁচে ছিলেন। ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, তিনি মূলত ছিলেন একজন আমেরিকান পোয়েট। এছাড়াও পোয়েট অর্থাৎ কবি, কবি হিসেবে কবিতা লেখার পাশাপাশি তিনি কি ছিলেন আরো দেখো, এসেইস্ট, উনি বেশ কিছু এসে লিখেছেন। এবং একই সাথে উনি এডুকেটর, উনি একজন
শিক্ষক হিসেবে কাজ করে গেছেন। হি সার্ভ অ্যাজ কনসালটেন্ট। কনসালটেন্ট মানে তোমরা সবাই জানো যে আমরা যখন কোনো কিছুর ব্যাপারে উপদেশ দিয়ে থাকি বা অ্যাডভাইজার হিসেবে কাজ করি, তো তিনি সেরকম একজন কনসালটেন্ট ছিলেন ইন পোয়েট্রি টু দ্য লাইব্রেরি অফ কংগ্রেস ফ্রম 1976 to 1978। 10 বছর সময়কাল, 12 বছর সময়কাল, এখানে মোট একটা 12 বছরের সময়কাল এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 12 বছর ধরে তিনি মূলত একজন কনসালটেন্ট ছিলেন, কবিতার কনসালটেন্ট। কোথায়? লাইব্রেরি অফ কংগ্রেসে। সো মূলত এইটাকে এখন টুডে নোন অ্যাজ ইউএস পোয়েট লরেট, বর্তমান যুগে যেটাকে ইউএস এর পোয়েট লরেট অর্থাৎ সভাকবি, রাজকবি যেটাকে আমরা বলে থাকি। তো আগে তো আসলে রাজাদের প্রচলন ছিল, সেই অর্থে এখানে রাজকবি, সভাকবি ব্যাপারটা চলে আসে। কিন্তু এখনো কিন্তু ইউএস থেকে শুরু করে বড় বড় দেশগুলোতে সরকারিভাবে একজন কবি নিযুক্ত করা হয়, যার দায়িত্ব থাকে মূলত বিভিন্ন অকেশনে, দেশের বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন অকেশনে কবিতা লেখা। হ্যাঁ, তো এরকম দায়িত্বই তিনি পালন করেছিলেন। এবং এইখানে একটা খুবই উনার ব্যাপারে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তোমরা দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান আমেরিকান রাইটার টু হোল্ড দ্য অফিস। এই অফিস, হোল্ড দ্য অফিস কথাটার অর্থ হচ্ছে ওই অফিসে দায়িত্বরত ছিলেন তিনি। প্রথম আফ্রিকান আমেরিকান অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত যিনি আমেরিকায় বসবাস করতেন, আমেরিকার নাগরিক ছিলেন, তিনি প্রথম আফ্রিকান আমেরিকান কবি ছিলেন যিনি ওই রাজকবি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে তার এই যে অবদান, তার যে গুণ, সেই গুণ তোমরা নিশ্চয়ই ধারণা পাচ্ছ। তখনকার সময় তো বর্ণ বৈষম্য জিনিসটা আরো অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু বর্ণ বৈষম্যের ওই কঠিন সময়টাতেও তিনি একজন আফ্রিকান আমেরিকান হয়েও রাজকবির মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাও আবার 1-2 বছর না, দীর্ঘ 12 বছর সময় জুড়ে। ঠিক আছে, এখন চলো আমরা পরীক্ষায়, তোমরা জানো তোমাদের এইচএসসি পরীক্ষায় অনেক ক্ষেত্রেই তোমাদের যে ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা জানো যে শুরুতে এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, তারপরে হচ্ছে তোমাদের যে কি বলে এটাকে, আমরা দেখি না যে প্রথমে যে প্যাসেজ, সিন প্যাসেজ থেকে যে থাকে, সেইখান থেকে তারপরে কিন্তু একটা তোমরা খুব ভালোভাবে দেখেছো সামারি তোমাদের লিখতে আসে। তো সেই সামারিতে কিন্তু অনেক ক্ষেত্রেই তোমরা দেখবা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে যে ইনফ্যাক্ট ড্রিম কবিতাটা এর আগে বোর্ডে কিন্তু এসেছেও, কবিতার সামারি বা থিম লিখতে অনেক ক্ষেত্রেই চলে আসে। তো সেইটা মাথায় রেখে আমরা হচ্ছে আজকেও এই কবিতাটার থিম এবং সামারি দুইটাই একটু দেখে ফেলবো। তোমাদেরকে গতদিন আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে থিম ভার্সেস সামারি, এই দুইটা মূলত একই জিনিস হলেও এই দুইটার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটা আমি একদম বিস্তারিত লিখে তোমাদেরকে ওই ড্রিমস পোয়েমটার ওখানে এক্সপ্লেন করেছিলাম। মুখে মুখে একবার জাস্ট আরেকবার একটুখানি আমি তোমাদেরকে মনে করিয়ে দিব। থিম হচ্ছে এবং সামারি হচ্ছে দুইটাই মূলত কবিতার মূল ভাব, কিন্তু থিম হচ্ছে কবিতার সরাসরি রেফারেন্স না দিয়ে ওভারঅল কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন, কোন শিক্ষাটা আমাদেরকে দিতে চেয়েছেন, সেটা হচ্ছে থিম। অন দ্য আদার হ্যান্ড সামারি হচ্ছে কবিতার লাইন বাই লাইন বা প্যারা বাই প্যারা ধরে কবিতার মূল কথাগুলোকে নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে লেখা। ঠিক আছে, আমরা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এটার বিস্তারিত জানতে চাও, একটু যদি ড্রিমস কবিতার ওইখানে যাও, এই দুইটার বিস্তারিত আমি সেখানে ভালোভাবে পার্থক্য বুঝিয়ে দিয়েছি। তো দেখো এখানে কি বলছে, রবার্ট হেইডেন্স দোজ উইন্টার সানডেজ, রবার্ট হেইডেনের লেখা দোজ উইন্টার সানডেজ কবিতাটা এক্সপ্লোরস থিমস অফ প্যারেন্টাল স্যাক্রিফাইস। এখানে কোন থিমটা, কোন মূল ভাবটা ফুটে উঠে দেখো, প্যারেন্টাল স্যাক্রিফাইস, অর্থাৎ মা বাবা আমাদের জন্য যে স্যাক্রিফাইস গুলো করেন, যে ত্যাগ স্বীকার গুলো তারা করেন, সেই ব্যাপারটা এখানে ফুটে উঠেছে। আনস্পোকেন লাভ, এমন ভালোবাসা যা মুখ দিয়ে বলা হয় না কিন্তু আমরা ভালোবাসায় সবাই এই কাজগুলো করে ফেলি। রিগ্রেট অর্থাৎ অনুশোচনা, বড় হয়ে কবি যখন বুঝেছেন যে আমি আসলে তখন বাবার সাথে সামান্য হেসে কথাটুকুও বলিনি, এই ব্যাপারে অনুশোচনা। অ্যান্ড রিয়েলাইজেশন, উপলব্ধি, এই ব্যাপারগুলো তিনি উপলব্ধি করেছেন। তাহলে দেখো একটা লাইনের মধ্যেই আমরা যা লিখতে চাচ্ছি তার পুরো জিনিসটা ফুটিয়ে তুলেছি, তাই না? তাহলে এই লাইনটা দিয়ে কিন্তু আমাদের বেসিক আইডিয়াটা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরো কিছু কথা যদি বলি, যে দ্য পোয়েম রিফ্লেক্টস অন দ্য কোয়েট, নিশ্চুপ, শান্ত, unnoticed efforts of a father who wakes up early on cold mornings
to provide warmth for his family. অর্থাৎ কবিতায় সরাসরি যে বলা হয়েছে ওভাবে করে না বলে একটু ঘুরায় বললাম যে হ্যাঁ একজন বাবার কথা ফুটে উঠেছে যিনি পরিবারের মানে ওয়ার্মথ পরিবারের আরাম নিশ্চিত করার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তেন। এরপরে দেখো কবিতার আর কোনো লাইনকে আননেসেসারি ভাবে এখানে নিয়ে আসা হয় নাই, সরাসরি বলা হচ্ছে কবি বড় হয়ে যে রিয়েলাইজ করেছেন সেই কথাটা এখানে আবার ঘুরে ফিরে চলে আসতেছে। দ্য স্পিকার, স্পিকার বলতে যিনি কথা বলছেন এখানে মূলত রবার্ট হেইডেনকে বোঝানো হচ্ছে। দ্য স্পিকার নাও গ্রোন, এখন প্রাপ্তবয়স্ক হয়ে, লুকস ব্যাক, পিছনে ফিরে তাকাচ্ছেন, উইথ আ সেন্স অফ রিমোর্স, যার অর্থ হচ্ছে একটা দুঃখ, একটা মানে কি বলবো মনের ভিতরের যে একটা হাহাকার, সেই হাহাকার নিয়ে উনি পিছনে ফিরে তাকাচ্ছেন। অ্যান্ড নিউ ফাউন্ড অ্যাপ্রিসিয়েশন, এই মুহূর্তে বড় হওয়ার পরে তিনি যে রিয়েলাইজ করেছেন, নতুন করে খুঁজে পেয়েছেন অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ বাবার প্রতি যে একটা অ্যাপ্রিসিয়েট করার যে ব্যাপারটা, রিয়েলাইজিং দ্য ডেপথ অফ হিজ ফাদার্স লাভ, তার বাবার ভালোবাসার যে গভীরত্ব সেটা উপলব্ধি করে। হুইচ ওয়াজ এক্সপ্রেসড নট থ্রু ওয়ার্ডস, যেটা মুখ দিয়ে না, বাট থ্রু লেবার অ্যান্ড কেয়ার, বাবা যে কাজটা মুখ দিয়ে বলেননি বরং তার পরিশ্রম, তার যত্ন, সেটা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করতেন, বা তিনি আসলে বোঝানোর চেষ্টা ছাড়া নিজের দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকে তিনি কাজগুলো করে যেতেন। দ্য পোয়েম এমফেসাইজেস, এই পোয়েমটা গুরুত্ব আরোপ করে, এমফেসাইজ মানে গুরুত্ব আরোপ করা। হাউ লাভ ইজ অফেন অস্টিয়ার, ভালোবাসাও মাঝে মাঝে কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়। সাইলেন্ট, নিশ্চুপ থেকে যায়, ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ পায় না। লোনলি, একাকী, ইয়েট ডিপলি প্রোফাউন্ড, অথচ খুব গভীরভাবে আমাদেরকে নাড়া দিয়ে যায়। তো এই হচ্ছে মূলত কবিতার থিম, অর্থাৎ একদম কবিতাটা পড়ে আমরা যা বুঝতে পারি সেটা, কবিতার কোন লাইনে কি বলা হয়েছে সেই ব্যাপারটা এখানে আসবে না। তোমাদের সুবিধার্থে এই থিমটার বঙ্গানুবাদ এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে ওইটার সাথে মিলিয়ে বুঝে বুঝে পড়ে ফেলতে পারবে। এরপরে যদি আমরা সামারিতে যাই, সামারিতে ওই একই জিনিসগুলোই আমরা ফুটিয়ে তুলবো, ওই একইভাবে কবিতার সারমর্ম, কবিতার মূল কথাগুলো আমরা লিখবো। তবে হ্যাঁ, এবার কবিতার রেফারেন্স আসবে, কবিতায় কখন কোন লাইন দ্বারা কি বোঝানো হয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু এখানে ইজিলি মানে প্রস্ফুটিত হবে। দেখো, this poem, Those Winter Sundays by Robert Hayden, describes the poet's recollection of his father's actions on cold Sunday mornings. শুরুতেই একদম কবিতায় যা ঘটেছে তাই বলে দিলাম। কবিতায় কি ঘটেছে দেখো, কবি তার ছোটবেলায়, রিকালেক্ট থেকে রিকালেকশন আসতেছে, ঠিক আছে, মূল শব্দটা হচ্ছে রিকালেক্ট, রিকালেক্ট অর্থাৎ স্মরণ করা, তাহলে তার যে স্মরণ, হ্যাঁ, সেই রিকালেক্ট করছেন কি তার বাবার অ্যাকশন, ছোটবেলায় শীতের মধ্যে সানডে মর্নিং গুলোতে তার বাবা কি করতেন সেই জিনিসগুলো স্মরণ করে তিনি একটা কবিতা যে লিখেছেন সেই ব্যাপারটা আমরা প্রথম লাইনে বলে নিয়েছি। দ্য ফাদার ওয়েকস আপ আর্লি, বাবা ভোরে ঘুম থেকে উঠতেন। ইভেন অন সানডেজ, রবিবারের দিনগুলোতেও, অর্থাৎ যেটা নর্মালি হওয়ার কথা ছিল না, রোববারের দিনটায় তার কি করার কথা ছিল, রেস্ট করার কথা ছিল। অ্যান্ড ইন দ্য হার্শ কোল্ড, অর্থাৎ কঠোর ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডা অফ দ্য মর্নিং, হি টেন্ডস টু দ্য ফ্যামিলিজ নিডস, এইখানে হি টেন্ডস বলতে তিনি দায়িত্ব পালন করেন, টু দ্য ফ্যামিলিজ নিডস অর্থাৎ পরিবারের প্রয়োজনে তিনি তার দায়িত্বগুলো পালন করেন। উইদাউট কমপ্লেইন্ট, উইদাউট কমপ্লেইন্ট, তোমরা সবাই জেনে থাকবা যে কমপ্লেইন একটা শব্দ আছে, আর এইখানে কমপ্লেইন্ট একটা শব্দ ব্যবহার হয়েছে। জাস্ট এই জিনিসটা মাথায় রেখো, কমপ্লেইন মূলত ভার্ব হিসাবে বসে, যে হি কমপ্লেইনড এই ব্যাপারে অ্যাবাউট হিজ ব্রাদার্স বিহেভিয়ার, মনে করো তার ভাইয়ের ব্যবহারে সে কমপ্লেইন করেছে, সেটা ভার্ব। আর কমপ্লেইন্ট টি লাগাই দিলে এটা সবসময় নাউন হিসেবেই বসবে, এটাকে ভার্ব করা যায় না বা এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে উইদাউট কমপ্লেইন, দেখো উইদাউট একটা প্রিপোজিশন, আমরা সবাই জানি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউনই বসে, তো কমপ্লেইন তো আর প্রোনাউন হবে না, অবশ্যই এটা নাউন হবে। তাহলে উইদাউট কমপ্লেইন, কোন রকম কোনো কমপ্লেইন করা ছাড়াই। হি স্টোকস দ্য ফায়ার্স টু ওয়ার্ম দ্য হাউস, তিনি ফায়ার আগুনকে একদম প্রজ্বলন করে তোলেন, টু ওয়ার্ম দ্য হাউস বাড়িটাকে উষ্ণ করার জন্য। অ্যান্ড পলিশেস দ্য পোয়েটস শুজ, অর্থাৎ দেখো ওই যে কবিতার লাইন থেকে লাইন ঠিকই ঠিকই কিন্তু চলে আসতেছে, জাস্ট আমরা নিজেদের ভাষায় লিখতেছি। পোয়েটের যে জুতো জোড়া সেটা তিনি পলিশ করে রাখছেন। এরপরে দেখো, দ্য পোয়েট রিফ্লেক্টস অন হাউ হি ইউজড টু টেক দিজ অ্যাকশনস
ফর গ্র্যান্টেড, যে কথাটা কবিতা পড়ার সময় আমি বারবার বলেছি যে এই জিনিসটাকে আমরা গ্র্যান্টেড ধরে নিয়েছিলাম, মানে এই জিনিসগুলাকে আমরা ধরে নিয়েছিলাম যে বাবা তো এগুলো পালন করবেই, এগুলো তো তার দায়িত্ব। তখন আমরা বুঝিনি যে দায়িত্ব পালন করতেও তার কত কষ্ট হচ্ছে, বা এই দায়িত্বগুলো তিনি চাইলেই নাও পালন করতে পারতেন। তো এগুলোকে তিনি গ্র্যান্টেড ধরে নিয়েছেন অ্যান্ড ডিডন্ট ফুললি অ্যাপ্রিসিয়েট, পরিপূর্ণভাবে এগুলোকে কখনো উনি অ্যাপ্রিসিয়েট করেন নাই, প্রশংসা করেন নাই, দ্য লাভ অ্যান্ড স্যাক্রিফাইসেস হিজ ফাদার মেড, যে ভালোবাসা এবং যে ত্যাগগুলো তার বাবা স্বীকার করেছিলেন সেগুলোকে তিনি একেবারেই গুরুত্ব দেন নাই। দ্য পোয়েম এক্সপ্রেসেস রিগ্রেট ফর নট আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাকনলেজিং দ্য ডেপথ অফ হিজ ফাদার্স লাভ which was often shown through quiet, শান্ত, আনস্পোকেন, না বলা এবং সেলফলেস অ্যাক্টস, স্বার্থহীন কিছু কাজের মধ্য দিয়ে। তাহলে দেখো কবিতায় যে রিগ্রেট অর্থাৎ অনুশোচনা ফুটে উঠেছে, এই লাইনটা আমরা অবশ্যই, অর্থাৎ এই পর্যন্ত শুরুর লাইনের পর থেকে এই পর্যন্ত আমরা কবিতায় যা যা ঘটেছে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে কবি মূলত যা যা প্রকাশ করেছেন সেগুলো আমরা নিজের ভাষায় প্রকাশ করলাম। এবার রিয়েলাইজেশন অংশটুকু নিজের ভাষায় লিখে দিব অনেকটা থিমের মতো করে, যে ইট এমফেসাইজেস দ্য আইডিয়া দ্যাট লাভ ক্যান বি এক্সপ্রেসড ইন austere and lonely ways and sometimes it goes unnoticed, কখনো কখনো এটা আননোটিসড থেকে যায়, অর্থাৎ আমাদের চোখেই পড়ে না, until later in life when one can truly comprehend and appreciate it, অর্থাৎ ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ একজন মানুষ পরিপূর্ণ বয়স্ক হয়ে বা বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে এগুলো বুঝবেন এবং বুঝে সেটার প্রশংসা সেটার অ্যাপ্রিসিয়েশনটুকু করবে, তার আগ পর্যন্ত এগুলো আননোটিসড থেকে যায়। তাহলে এই যে কবিতার থিম এবং সামারি যেটাই আসুক, আমার দৃঢ় বিশ্বাস এখন তোমরা অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, তো মোটামুটি কবিতা তো আমরা পড়ে ফেলেছি। কবিতা থেকে আমরা যদি একটুখানি এবার একেবারে গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেগুলো আমাদের ভর্তি পরীক্ষাতেও প্রচন্ড পরিমাণে কাজে লাগবে, কেননা ভর্তি পরীক্ষায় আমরা সবাই জানি যে রিটেন পার্ট যদি কোথাও থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমরা রিটেন অ্যান্সার ইংলিশ অ্যান্সার করতে যাই না কেন, এ ইউনিট হোক বি ইউনিট হোক, ইংলিশ রিটেন অংশে কিন্তু সেন্টেন্স মেকিংটা খুব কমনলি আসতে দেখা যায়। তো সেই সেন্টেন্স মেকিং এর জন্য এই শব্দগুলো যথেষ্ট প্রয়োজনীয় হবে। আবার আমরা যদি থিম সামারি লিখতে যাই সেখানেও শব্দগুলোকে বুঝে সেটার যদি সিনোনিম অ্যান্টোনিম আমার শেখা থাকে সেগুলো ব্যবহার করে, এমনকি আমাদের এইচএসসির জন্য যখন আমরা যে কোনো কিছু লিখতে যাই এই শব্দগুলো যদি আমাদের শেখা থাকে আমাদের লেখার মান কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো দেখো পুট অন এক্সপ্লেইন করেছি। সো পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা। তো এটা মাথায় রাখলেও কিন্তু এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি, পুট অন মানে পরিধান করা। তো তাহলে এর মধ্যে দেখো আরো অনেক সিনোনিম আছে, ডন, ড্রেস, অ্যাটায়ার, টেক অন, আর খুলে ফেলা টেক অফ, পুট অফ এর মতো আর কি, রিমুভ, রিফ্রেশ, এগুলো সবই হচ্ছে কিন্তু পুট অনের বিপরীত শব্দ হতে পারে। তারপরে দেখো শব্দটা এখানে আসছে ক্র্যাকড। ক্র্যাক মানে তো ফাটল, তাই না? আমরা মনে রাখার জন্য যেটা মাথায় রাখতে পারি, ক্র্যাক মানে হচ্ছে ফাটল। তো ক্র্যাক মানে যদি ফাটল হয়, সেই ক্র্যাক থেকে আমরা ক্র্যাকড বলছি, ফেটে যাওয়া বলছি, এবার ফাটা যেটা ফেটে গেছে। তাহলে এটার প্রতিশব্দ হিসেবে ফ্র্যাকচার্ড, তোমরা জানো ফ্র্যাকচার হাড় ভেঙে যাওয়ার আগের মুহূর্তে ফাটল ধরলে ফ্র্যাকচার্ড বলে, ব্রোকেন, স্প্লিটেড, এরকম কিছু জিনিস। আর যেটা ফেটে যায়নি, হোল, পরিপূর্ণ আছে, সেটা হবে এর অ্যান্টোনিম। তারপরে দেখো একটা শব্দ আছে একড, অর্থাৎ ব্যথা হওয়া, ব্যথা পাওয়া। এক মানে ব্যথা। এটা মনে রাখার জন্য আসলে খুব সহজ একটা শব্দ হচ্ছে, আমরা ছোটবেলা থেকে প্রচুর শুনে থাকি হেডেক, মাথা ব্যথা, হেড মানে মাথা, এক মানে ব্যথা। তো সেখান থেকেও কিন্তু এক ব্যথা আমরা মাথায় রাখতে পারি। তো এক মানে যেটা ব্যথা পেয়েছে, ব্যথা হওয়া অবস্থায় আছে। তো এখানে দেখো এটার কিছু থ্রবড, হার্ট, পেইনড, হ্যাঁ। আর যখন এটার অ্যান্টোনিম চিন্তা করতেছি যে রিলিভড, অর্থাৎ প্রশমিত, ঠিক আছে, ভালো বোধ করা, সেই অর্থে আমরা বলতে পারি। দেন আসো এখানে আরেকটা শব্দ পাচ্ছি আমরা ব্লেজ, অর্থাৎ জলজল করা, যেটাকে একদম অনেক, আমি বলছিলাম যে আগুনের শিখা যখন একদম অনেক জলজল করে জ্বলে ওঠে, হ্যাঁ, দপ দপ করে আগুন জ্বলে ওঠে, সেটাকে আমরা ব্লেজিং ফায়ার বলতে পারি। তো সেইটার কিছু প্রতিশব্দ হচ্ছে বার্ন, ফ্লেয়ার, ফ্লেম হতে পারে। আর এক্সটিংগুইশ, নিভিয়ে ফেলা, এটা হচ্ছে এটার বিপরীত শব্দ। দেন আমরা স্প্লিন্টারিং শব্দটা নিয়ে একটু কথা বলতে পারি, বিদ্ধ করা, যেটা ছিদ্র করে ঢুকে যাচ্ছে।
আমাদের শরীরে প্রবেশ করছে এরকম অর্থ। তো দেখো হিটিং, পেনিট্রেটিং, পেনিট্রেট মানে কোনো কিছুর মাঝে প্রবেশ করানো, সো পেনিট্রেট থেকে পেনিট্রেটিং আসতেছে। আর যেটা উল্টা হিলিং বা রিল্যাক্সিং, অর্থাৎ যেটা আমাকে আঘাত করছে না বরং আমাকে আরাম দিচ্ছে বা আমাকে একটা কঠিন পরিস্থিতি থেকে আরাম দিচ্ছে, এরকম একটা হিল করা আমরা নিয়ে আসতে পারি এখানে। দেন দেখো এখানে আসতেছে ক্রনিক, অর্থাৎ দীর্ঘস্থায়ী। এটা আমি তোমাদেরকে কবিতার মাঝখানেও বলেছি, বাতের ব্যথা দিয়ে উদাহরণ দিয়েছিলাম। বাতের ব্যথা কারণ দাদা নানারা বা দাদি নারীরা দীর্ঘদিন ধরে এই ব্যথায় ভুগতেন, এই জন্য তারা বলতেন বাতের ব্যথা। তো ওইখান থেকে যদি তুমি মাথায় রাখো দীর্ঘদিনের ব্যথা, বাতের ব্যথা, তাহলে দীর্ঘদিনের ব্যাপার, ক্রনিক, বাত ইংরেজিকে আমরা ক্রনিক চিন্তা করতে পারি, তো সে দীর্ঘস্থায়ী। তো সেখান থেকে দেখো পারসিস্টেন্ট, যেটা অনেক দিন থেকে যায়, রিকারেন্ট, বারবার হয়, অনগোয়িং মানে চলমান, এটা থামছেই না। আর এর বিপরীতে আমরা দেখতে পারি টেম্পোরারি, যেটা ক্ষণস্থায়ী, ফ্লিটিং, অর্থাৎ যেটা সামান্য কিছু সময়ের জন্য থাকে, একটু পরেই চলে যায়, এরকম একটা ব্যাপার। দেন এখানে আসতেছে ইনডিফারেন্টলি। এই শব্দটা আমি তোমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে দেখাইছি যে উদাসীন ভাবে, বাবার সাথে উদাসীন ভাবে কথা বলা। ডিফারেন্ট মানে আমরা বুঝতেছি কি পার্থক্য, মানে সময় টু সময় যেখানে আসলে আমরা ভিন্ন ভিন্নতা নিয়ে আসি সেটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে ইনডিফারেন্ট মানে কি, যেটা ভিন্ন না, মানে হ্যাঁ করলে করলাম না করলে নাই, একই রকম ব্যাপার, সেখান থেকে ইনডিফারেন্টলি উদাসীন হয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ তার এই ব্যাপারটাকে আমরা মোটেও গুরুত্ব দিচ্ছি না। তো সেই জায়গায় ইনডিফারেন্টলি আসতেছে অ্যাপ্যাথেটিক্যালি, লিস্টলেসলি, আনইন্টারেস্টেডলি, অর্থাৎ কোনো আগ্রহ ছাড়া, ইন্টারেস্টই নাই আমার। আর এটার বিপরীতে কি, প্যাশনেট, এনথুজিয়াস্টিক, ইগার, তার সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব আমরা পরিণত করে নিতেই পারি, কোনো সমস্যা নাই। তারপরে ড্রিভেন আউট, ড্রাইভ আউট থেকে ড্রিভেন আউট, বহিষ্কার করা, তাড়িয়ে দেয়া। ড্রাইভ আউট, দেখো ড্রাইভ মানে তো চালানো, তাই না? তাহলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, ড্রাইভ আউট করে দিচ্ছি, মানে অর্থাৎ বাহিরে আমি ফেলে দিয়ে আসতেছি। সেই অর্থেও যদি আমরা মাথায় রাখতে পারি, ড্রাইভ আউট মানে কোনো কিছুকে তাড়িয়ে দেয়া, দূর করে দেয়া। তো সেইখান থেকে ড্রিভেন আউট। সো এক্সপেল করা, এটাও আমরা জানি, স্কুল কলেজে অনেক শুনেছি যে এক্সপেল হয়ে যায়, বহিষ্কার করে দেয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, ব্যানিশড, ইজেক্টেড। আর এটার বিপরীতে ইনভাইটেড, ওয়েলকামড, অ্যাডমিটেড, টেকেন, এরকম জিনিসপত্র আমরা দিয়ে খুব সহজেই সিনোনিম অ্যান্টোনিম হিসেবে মাথায় রাখবো। এবং সর্বশেষ শব্দ এখানে দেখছি পলিশড, মসৃণ করা, কোনো কিছুকে পলিশ করা। ঠিক আছে, মূলত এটা তো ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল কবিতায়, অর্থাৎ তিনি জুতা পালিশ করে রেখেছিলেন সেই ব্যাপারটা। সো বাফড, শাইন্ড, বার্নিশড, এগুলো পালিশ করার একটা সমার্থক শব্দ হতে পারে। অন দ্য আদার হ্যান্ড বিপরীত শব্দ ডাল্ড, অর্থাৎ যেটা একদমই ম্লান হয়ে পড়ে আছে, টার্নিশড, রাস্টেড। রাস্ট মানে তো হচ্ছে মূলত মরিচা বলা হয়, তো রাস্টেড মরিচা পড়া একটা জিনিস, সেই অর্থে। এভাবে করে আমরা আমাদের যে শব্দগুলো কবিতায় ব্যবহার হয়েছে সেগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তা আমাদেরকে কবিতা বুঝতে এবং কবিতা নিয়ে যে কোনো লেখা লিখতে কিন্তু অনেকভাবেই হেল্প করবে। এবং ভর্তি পরীক্ষা থেকে শুরু করে তোমাদের এই রেগুলার যে এইচএসসি একাডেমিক লাইফের যে পড়াশোনা, সেই জায়গাগুলোতেও এই শব্দগুলো তোমার লেখার মানকে অনেক 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 বাড়িয়ে দিবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তো এই ছিল মূলত এই কবিতা থেকে আজকের আমাদের আলোচনা। আমরা আবারও বলতে চাই যে আসলে জীবনে চলার পথে বাবা মার যে ভালোবাসা, বাবা মা যে আমাদের প্রতি দায়িত্বগুলো পালন করেন, এগুলোকে আমরা অনেক সময় ধরে নেই যে গ্র্যান্টেড, তাই না? অর্থাৎ এগুলো তো তাদের করারই কথা, কিন্তু এগুলো করতে তাদের যে কষ্টটা হয়, সেই কষ্টটা যদি আমরা একটু স্বীকার করে নিয়ে তাদেরকে সামান্যতম হলেও অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে যদি একটুখানি তাদের কাছে যেয়ে তাদের পাশে বসে বলি যে আব্বু বা আম্মু বা যে যাই ডাকি, বাবা কিংবা মা, আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক ফিল করি, এবং তোমরা যে দায়িত্বগুলো আমাদের জন্য পালন করছো, আমরা সত্যি এর জন্য অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসি বলতে এতটুকু লজ্জা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এই লজ্জা কাটিয়ে উঠে যদি আমরা বলতে পারি, নিঃসন্দেহে বাবা মার ওই খুশি আসলে বাঁধহীন খুশি হবে। সেই খুশি আমরা আসলে অন্য কোনো কিছু দিয়েই পেতে পারবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আবারও দেখা হবে অন্য কোনো এক কবিতা নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।